স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার 11-12 লেভেলের ভূগোল সিলেবাসের মডেলস অফ ইকোনমিক সিস্টেম থেকে আজকের ক্লাসে আমরা ভন্তুলেনের এ মডেল অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, আর আজকের ক্লাসটি কিন্তু জিওগ্রাফি অনার্স স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ক্লাস শুরুর আগে তোমাদের একটা তথ্য জানিয়ে রাখি। এর আগের একটি ক্লাসে তোমাদের বলেছিলাম যে আগামী 23শে ফেব্রুয়ারি 2025 মানে 2025 সালের 23শে ফেব্রুয়ারি থেকে একটি অনলাইন নতুন কোচিং ব্যাচ শুরু হচ্ছে। এই তো, কিন্তু তোমরা অনেকে জানিয়েছো যে 23শে ফেব্রুয়ারি অনেক লেট হয়ে যাচ্ছে, একটু আগে শুরু করার কথা আমাকে বলেছো। তো তোমাদের কথা ভেবে 23শে ফেব্রুয়ারির পরিবর্তে 17ই ফেব্রুয়ারি থেকে একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু হচ্ছে, যে ব্যাচে WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার রিক্রুটমেন্ট, স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার যে জিওগ্রাফি সিলেবাস আছে সেই সিলেবাস কমপ্লিট করা হবে। ওকে, যদি তোমরা কেউ জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো প্রথমে এই এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেলের উপস্থাপক জোহান হাইনরিখ ভন্তুলেন কে ছিলেন, তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন, তিনি কি করতেন সেই সম্পর্কে কিছুটা জেনে নেই চলো। ঠিক আছে, দেখো যে জোহান হাইনরিখ ভন্তুলেন একজন জার্মানির তাত্ত্বিক অর্থনীতিবিদ ছিলেন। তাহলে এই ভন্তুলেন ছিলেন একজন জার্মান তাত্ত্বিক অর্থনীতিবিদ। ওকে, তো জার্মানে এই রস্টক নামে একটা শহর ছিল। এই রস্টক শহরের কাছেই এই ম্যাকলেনবার্গ নামে একটা জায়গা ছিল। ঠিক আছে, রস্টক শহরের পাশেই ম্যাকলেনবার্গ নামে একটা জায়গা ছিল। সেই জায়গায় একটা কৃষি ফার্ম বা কৃষি খামার ছিল, ফার্ম হাউস বা কৃষি খামার ছিল। ওকে, তো অনেকে মনে করেন এই ম্যাকলেনবার্গে এই যে কৃষি খামার, এই কৃষি খামারের মালিক ছিলেন ভন্তুলেন। আবার অনেকে মনে করেন এই ভন্তুলেন এই ম্যাকলেনবার্গের যে কৃষি খামার সেই কৃষি খামারের ম্যানেজার ছিলেন। ওকে, তো সত্যি যাই হোক না কেন যে এই ভন্তুলেনের কৃষিকাজ পরিচালনা করার কিন্তু কি প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল। কৃষিকাজ পরিচালনার এই বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি এই 1826 সালে জার্মান ভাষায় একটি বই প্রকাশ করেন। ওকে, এই বইটির অরিজিনাল টাইটেল ছিল ডার আইসোলিয়েট স্টেট, যার ইংরেজি অনুবাদ করলে হয় আইসোলেটেড স্টেট। ঠিক আছে, তো এই বইটিতেই তিনি এই এ মডেল অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ এই মডেলটি উপস্থাপন করেন। ওকে, তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে এই এ মডেল অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ এই মডেলটি কত সালে প্রকাশিত হয় বা কত সালে উপস্থাপিত হয়, তার উত্তর কি হবে? 1826 সালে। ওকে, তো এই বইটি যেহেতু জার্মান ভাষায় লেখা ছিল, ফলে তৎকালীন সময়ে মানে এই 1826 তৎকালীন সময়ে কিন্তু বইটি খুব একটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি। কিন্তু যখন 1966 সালে এই বইটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়, কত সালে? 1966 সালে যখন এই বইটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় তখন কিন্তু তার এই মডেলটি জনপ্রিয়তা লাভ করে। ওকে, তো এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে যে এ মডেল অফ এগ্রিকালচার ল্যান্ড ইউজ, ঠিক আছে, এই মডেলটির ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয়, তার উত্তর কি হবে? 1966 সালে। এবার আমরা খুব সহজ ভাষায় আগে বুঝে নেওয়ার চেষ্টা করি চলো যে এই এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেলে এই ভন্তুলেন কি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, দেখো তিনি তার এই মডেলে বোঝাতে চেয়েছেন যে কোন এলাকার কৃষি জমি কোন প্রকার শস্য চাষের জন্য ব্যবহার করলে, মানে কোন ফসল চাষের জন্য ব্যবহার করলে কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবে বা কৃষকদের সবচেয়ে বেশি প্রফিট হবে। আরেকটু যদি ভেঙে বলি, দেখো যে এই যে চাষিরা
চাষিরা নিজেদের ফসল, নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করেই, তাই তো, মুনাফা অর্জন করে বা লাভ করে, তাই তো। আর চাষিরা যেখানে বিক্রি করে সেটা কি মার্কেট, তাই তো। মনে করো এই কোনো একটা মার্কেট, ঠিক আছে, এই মার্কেট যেখানে চাষিরা ফসল, তাদের উৎপাদিত ফসল বিক্রি করে, তাই তো। তো এই মার্কেটটাকে আমরা চাহিদার কেন্দ্রও বলতে পারি। কেন বলতো? কারণ এখানেই চাহিদা সবচেয়ে বেশি বলেই কৃষকরা এখানে ফসল নিয়ে এসে বিক্রি করে, তাই তো। আর ফসলের চাষ কোথায় হচ্ছে? এই চাহিদার কেন্দ্রের চারপাশে, তাই তো, চারপাশের এলাকার জমিতে কি হচ্ছে? বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো, এবার এই যে চাহিদার কেন্দ্র বা মার্কেট থেকে কত দূরের জমিতে কোন ফসলের চাষ করলে কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবে। মানে মনে করো এই কাছে এখানকার জমিতে এইটুকু জমিতে এখানকার জমিতে কি ফসল চাষ করলে সবচেয়ে বেশি লাভ হবে, বা তার চেয়ে দূরে মনে করো এই 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 এলাকার জমিতে কি ফসল চাষ করলে চাষিরা লাভবান হবে, বা মনে করো তার চেয়ে আরো দূরে এই এলাকার জমিতে কি ফসলের চাষ করলে চাষিরা বেশি লাভবান হবে, ঠিক আছে। তা ব্যাখ্যা করার মাধ্যমেই তিনি বিভিন্ন ফসল চাষের জন্য জমির অবস্থান বা বন্টন নির্ধারণ করার চেষ্টা করেছেন। দেখো এই ধান, গম, অন্যান্য শস্য, মানে মনে করো জোয়ার, বাজরা, রাগি, এগুলো, শাকসবজি, ফলমূল, দুধ, জ্বালানি কাঠ, এইসব কৃষিজ দ্রব্য আমরা ব্যবহার করি, তাই তো। এখানে জ্বালানি কাঠের কথা কেন বললাম বলো তো? কারণ এই ভন্তুনেন যে সময়ে 1826 সালে যে সময়ে তার মডেলটি উপস্থাপন করেছিলেন, সেই সময়ে রান্নার কাজে এই জ্বালানি কাঠই ব্যবহার করা হতো, তাই তো। তাহলে এই যে কৃষিজ দ্রব্যগুলো বললাম যেগুলো আমরা ব্যবহার করি, এর মধ্যে কিছু কি আছে? পচনশীল আছে, তাই তো। আর কিছু কি অপচনশীল, যেমন কি যে এই যে শাকসবজি, ফলমূল, দুধ, এগুলো কি পচনশীল, তাই তো, দ্রুত পচে যায়, তাই তো। আর ধান, গম, অন্যান্য শস্য, জ্বালানি কাঠ, এগুলো কি অপচনশীল, তাই তো। এবার দেখো, তো যেসব ফসলগুলি পচনশীল, ওকে, তো সেই সব ফসল কৃষকরা জমি থেকে তুলে যদি দ্রুত বিক্রি করতে না পারে, তাহলে কি হবে? পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই তো, পচে যেতে পারে, তাই তো। ফলে কি কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, তাই তো। ফলে যদি ওইসব ফসলের জমি, মানে এই পচনশীল ফসলের জমি, এই যে চাহিদার কেন্দ্র বা মার্কেট আছে, এই মার্কেট থেকে যদি অনেক দূরে অবস্থান করে, মনে করো এখানে অবস্থান করলো, তো যে সময়কার কথা, সেই সময় কিন্তু পরিবহন ব্যবস্থা খুব অনুন্নত ছিল, শুধু সড়ক পথেই পরিবহন হতো, এবং সেটাও ঘোড়ার গাড়ির মাধ্যমে, তাই তো। ফলে এই চাহিদার কেন্দ্র থেকে যদি অনেক দূরে এই পচনশীল ফসলের জমি অবস্থান করে, তাহলে যে এই জমি থেকে ওই ফসলগুলো বাজারে বা কেন্দ্রে বিক্রির জন্য চাহিদার কেন্দ্রে বা বাজারে নিয়ে আসতেই কি পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। কারণ কি, নিয়ে আসতে অনেক সময় লাগবে, তাই তো, যদি অনেক দূরে অবস্থান করে, তাই তো। ফলে কৃষকরা কিন্তু লাভবান হবে যদি এই বাজার বা চাহিদার কেন্দ্র থেকে ওই সব ফসলের জমি দূরে অবস্থান করে, তাহলে কিন্তু কৃষকদের কি ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই তো। তাহলে সেই সব ফসলের জমি কোথায় অবস্থান করা উচিত? সেই সব ফসলের জমি অবশ্যই কি এই চাহিদার যে কেন্দ্র তার আশেপাশে থাকলেই কি কৃষকরা বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আর যে কৃষিজ দ্রব্যগুলি অপচনশীল, মানে এই যে ধান, গম, অন্যান্য শস্য, জ্বালানি কাঠ, এইসব ফসলের জমি যদি এই চাহিদার কেন্দ্র থেকে দূরে অবস্থান করে, তাই তো, তবু কিন্তু দূরে অবস্থান করলেও কিন্তু কৃষকদের কি নিয়ে আসতে সময় বেশি লাগলেও কি পচে যাওয়ার ভয় নেই, তাই তো। ফলে ক্ষতির সম্ভাবনাও কম, তাই তো। আর একটা কি দেখো, যে এই যে ফসলগুলো আছে, যে ধান, গম, অন্যান্য শস্য, শাকসবজি, ফলমূল, এর মধ্যে দেখো এই যে শাকসবজি, ফলমূল, দুধ, এগুলো কি আমরা ডেইলি কিনি, মানুষ কি করে ডেইলি কেনে, তাই তো। আর এই যে ধান বা চাল, গম বা আটা, অন্যান্য শস্য, জ্বালানি কাঠ, এগুলো কি মানুষ ডেইলি কেনে, ডেইলি না কিনলেও চলে, তাই কিনা, ডেইলি ক্রয় না করলেও চলে, এক সপ্তাহেরটা একবারে বা এক মাসেরটা একবারে, এমনকি 6 মাসেরটা একবারে কি কিনে রাখতে পারে,
তাই তো? তাহলে কৃষকদের ক্ষেত্রেও কি দেখো, কৃষকদের ক্ষেত্রেও যে কৃষক ধান চাষ করছে বা গম চাষ করছে বা অন্যান্য শস্য চাষ করছে বা জ্বালানি চাষ করছে, জ্বালানি কাঠ চাষ করছে, তাকে কিন্তু এই শস্যগুলো বা কৃষিজ দ্রব্যগুলো ডেইলি প্রতিদিন বাজারে নিয়ে আসতে হয় না, কি তাই কিনা? যে কৃষক ধান চাষ করলো বা গম চাষ করলো, সে কি করবে, একবারে তার ধান উঠলো, কি একবারে সব ধান নিয়ে বাজারে বিক্রির জন্য এলো, তাই তো? আর এই যে শাকসবজি, ফলমূল, দুধ, এগুলো কি ডেইলি বাজারে বিক্রি করতে নিয়ে আসতে হয়, তাই তো? কৃষকদেরকে কি ডেইলি বাজারে বিক্রি করতে নিয়ে আসতে হয় এবং মানুষ সেগুলো কি প্রতিদিনই ক্রয় করে। তাহলে প্রতিদিন দৈনিক চাহিদা আছে এই ফসলগুলোর, তাই তো? তারা দেখো, যে ফসলগুলোকে কৃষকরা, তাই তো, ডেইলি বাজারে বিক্রির জন্য নিয়ে আসবে, সেই ফসলগুলোর জমি যদি দূরে অবস্থান করে, তাহলে কি হবে, কৃষকরা কিন্তু লাভবান হতে পারবে না, তাই কি না? তাহলে সেই সব ফসলের জমি কোথায় থাকা উচিত? সেই সব ফসলের জমি এই বাজার বা চাহিদার কেন্দ্রের আশেপাশেই থাকা উচিত, তাই তো? আর যে ফসলগুলো বিক্রির জন্য ডেইলি বাজারে আসতে হয় না, একবার ফসল উৎপাদন করে সব ফসল একবারে বাজারে নিয়ে আসতে পারে বা নিয়ে আসা যায় বা কৃষকরা নিয়ে আসেও, সেই সব ফসলের জমি যদি দূরে অবস্থান করে, চাহিদার কেন্দ্র থেকে দূরে অবস্থান করে, তাহলে কিন্তু কৃষকদের কি ক্ষতি হবে? তাহলে কিন্তু কৃষকদের ক্ষতি হবে না, কৃষকরা লাভবানই হবে। ঠিক এভাবেই বন্তোনেন তার মডেলে দেখিয়েছেন যে বিভিন্ন চাষের কাজে ব্যবহৃত যে জমি, বিভিন্ন চাষের কাজে যে জমি ব্যবহার করা হয়, সেই জমিগুলো এই বাজার বা এই চাহিদার কেন্দ্রের চারপাশে এরকম বলয় আকারে অবস্থান করে। ওকে, তিনি দেখিয়েছেন এই বাজার বা চাহিদার কেন্দ্রের চারপাশের প্রথম বলয়ে এই শাকসবজি ও দুধ উৎপাদিত হয়, ঠিক আছে? এর থেকে দূরে, মানে এই প্রথম বলয়ের পরে এই যে জমি আছে, ঠিক আছে, এই জমি জ্বালানি কাঠ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। ওকে, আর তার পরের যে জমি, এই যে পরের বলয়, তার পরের যে জমি, তার মানে কি চাহিদার কেন্দ্র থেকে অনেকটা দূরে, তাই তো? পরের যে জমি, এই জমি দেখো শস্য উৎপাদন, মানে ধান, গম, ডাল, এইসব শস্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। তিনি মনে করেন যে কিছু কন্ডিশন বা শর্ত থাকলেই কোনো এলাকায় ঠিক এরকম যে প্রথম বলয়ে শাকসবজি ও দুধ উৎপাদন হবে, তার পরের বলয়ে জ্বালানি কাঠ উৎপাদন হবে, তার পরের বলয়ে শস্য উৎপাদন হবে, ঠিক আছে? তাহলে জমির এই যে ব্যবহারগত বন্টন, ঠিক আছে, এই বন্টন ঠিক এরকম হবে যদি নাকি কিছু কন্ডিশন বা শর্ত থাকে, ঠিক আছে? তো এবার আমরা এই বন্টনের কি কি শর্ত বা কন্ডিশনের কথা বলেছেন, মানে কি কি শর্ত এই এলাকায়, কোনো একটা এলাকায় থাকলে পরে ঠিক জমির ব্যবহার এরকম হবে যে প্রথম বলয়ে শাকসবজি, তার পরের বলয়ে জ্বালানি কাঠ, তার পরের বলয়ে শস্য উৎপাদন হবে, ঠিক আছে? তো এই কন্ডিশন বা শর্তগুলো এবার এক এক করে দেখে নেই, চলো। প্রথম শর্ত দেখো, যে তিনি বলছেন যে একটি ছোট শহর বা একটি বসতি এলাকা থাকবে, ঠিক আছে? মনে করো এই কোনো একটা ছোট শহর বা বসতি এলাকা আছে, ঠিক আছে? এটা একটা কোনো ছোট শহর বা বসতি এলাকা, ওকে? এবং এই শহর বা বসতি এলাকাকে ঘিরে এর চারপাশে উপযুক্ত কৃষিকাজের জন্য, ফসল উৎপাদনের জন্য উপযুক্ত জমি থাকবে, ঠিক আছে? তার মানে এই শহর বা বসতি এলাকাকে ঘিরে কি থাকবে, যে চাষবাসের জন্য, ফসল উৎপাদনের জন্য উপযুক্ত জমি থাকবে, ওকে? আর এই চারপাশের উপযুক্ত কৃষি জমিতে যেসব ফসল উৎপাদিত হবে, সেই সব ফসল এই বসতি এলাকা বা এই শহরে বিক্রি হবে, ঠিক আছে? বিক্রির জন্য আসবে। তার মানে এই চারপাশের জমিতে যা ফসল উৎপাদিত হবে, সেই সব ফসল বিক্রির জন্য কি হবে, এই শহর বা কি বসতি এলাকাতে আসবে। তার মানে এই শহর বা এই বসতি এলাকাটাই কি হচ্ছে, এই কৃষিজাত পণ্যের বাজার, মানে এই যে এলাকা কৃষিকাজ হচ্ছে, এই এলাকার কৃষিজাত পণ্যের বাজারে রূপান্তরিত হবে কি এই শহর বা কি বসতি এলাকার। ক্লিয়ার? আর কি দেখো, তিনি আরো বলেছেন যে এই বাজার বা বসতি এলাকায়, ঠিক আছে, বাইরে বা অন্য কোনো স্থান থেকে, মানে এই চারপাশের এলাকা বাদে অন্য কোনো স্থান থেকে কৃষিজ দ্রব্য বা কৃষিজাত পণ্য বিক্রির জন্য আসবে না, ওকে? এবং এখান থেকে কৃষিজ পণ্য অন্য কোথাও বিক্রির জন্যও যাবে না,
ঠিক আছে, তার মানে দেখো যে এই শহর বা বসতি এলাকায় কি বলেছি, যে বাইরের থেকে মানে এই এলাকা ছাড়া, এই চারপাশের এইটুকু এলাকা ছাড়া বাইরের থেকে কোনো কৃষিজাত দ্রব্য এখানে বিক্রির জন্য আসবে না, এবং এখান থেকে কোনো কৃষিজাত পণ্য বাইরে বিক্রির জন্য যাবে না। তার মানে এই এলাকাটা কি কি পার্শ্ববর্তী এলাকা থেকে বিচ্ছিন্ন, তাই তো? এই জন্য এটাকেই তিনি আইসোলেটেড স্টেট বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, এই যে শহর বা বসতি এলাকার চারপাশের ঘিরে থাকা যে জমি যেখানে চাষবাস হচ্ছে, এই চারপাশের পুরো এলাকার একদম সম্পূর্ণ এলাকার প্রাকৃতিক পরিবেশ হবে সুষম, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ হবে একই রকমের। অর্থাৎ এই পুরো এলাকাটাই হবে কি বলতো সমতল ভূমি, পুরো এলাকাটাই হবে সমতল ভূমি, এবং এই সমগ্র এলাকার সর্বত্রই, সমগ্র এলাকার সব স্থানেই জমির উর্বরতা হবে একই রকমের। ক্লিয়ার? আর এই পুরো এলাকাতেই নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল, বিভিন্ন ফসল, নাতিশীতোষ্ণ অঞ্চলের বিভিন্ন ফসল এবং পশুপালন করা হবে। আবার দেখো, এই চারপাশের এলাকা থেকে কৃষিজ ফসল এই যে বিক্রি করতে আসবে, ঠিক আছে, বিক্রি করতে নিয়ে আসবে এই শহর বা বসতি অঞ্চলে, তো এই আশাটা হবে শুধুমাত্র সড়ক পথে। ওকে, তার মানে পরিবহনের মাধ্যম কি শুধুমাত্র সড়ক পথেই এই চারপাশের এলাকা থেকে কি হবে ফসল বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসবে। ঠিক আছে, ভন্তুনেন এক্ষেত্রে ঘোড়ার গাড়ির কথা উল্লেখ করেছেন। ক্লিয়ার? দেখো, আর এই যে ফসল বিক্রির জন্য বাজারে নিয়ে আসবে, এই পরিবহন খরচ চাষিরাই বহন করবে। ওকে, আর এই বাজার থেকে যে স্থানের দূরত্ব যত বেশি হবে, বাজার থেকে দূরত্ব যত বেশি হবে পরিবহনের খরচ তত বেশি হবে। অর্থাৎ যে দূরত্ব ও পরিবহনের খরচ হবে সমানুপাতিক, তাই তো? অর্থাৎ যে এই বাজার থেকে দূরত্ব যত বেশি হবে পরিবহন খরচ তত বেশি হবে। আবার কি দেখো, যে এই চারপাশের এলাকায় যেসব কৃষকেরা কৃষিকাজ করে, সেই সব কৃষকেরা হবে উদ্যমী। তারা সব সময় কি করে বেশি মুনাফা করা যায়, কি করে বেশি লাভ করা যায় সেই চেষ্টা করবে। ঠিক আছে, এমনকি যে ফসল উৎপাদনের তারতম্য অনুযায়ী, মানে ফসলের চাহিদার তারতম্য অনুযায়ী তারা নিজেদের উৎপাদন পদ্ধতি, ঠিক আছে, উৎপাদন পদ্ধতি পাল্টে নিতেও প্রস্তুত থাকবে। ঠিক আছে, মনে করো এরা যে ফসল উৎপাদন করছে তার মধ্যে কোনো একটা ফসলের চাহিদা বেড়ে গেল, কোনো একটা ফসলের চাহিদা কমে গেল। ওকে, তো ওরা চেষ্টা করবে যে ফসলের চাহিদা বেড়েছে সেই ফসল বেশি উৎপাদন করার চেষ্টা করবে, এবং যে ফসলের চাহিদা কমে গেছে সেই সব ফসলের উৎপাদন কমিয়ে দেবে। ভন্তুনেনের মতে এই কন্ডিশন বা পরিস্থিতিগুলি থাকলেই বা এই শর্তগুলি থাকলেই এখানকার কৃষকেরা তাদের জমির এই চাহিদার কেন্দ্র থেকে দূরত্ব, জমির খাজনা, পরিবহন ব্যয়, এই তিনটার পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে জমিকে এমনভাবে ব্যবহার করবে যেন তাদের সবচেয়ে বেশি লাভ হয়। ঠিক আছে, আর এই জন্য তারা এই চাহিদার কেন্দ্র থেকে দূরত্ব অনুযায়ী কি এক এক রকমের ফসল চাষ করবে। ঠিক আছে, আর এই চাষ করবে বলেই কি হবে, বিভিন্ন বলয়ের সৃষ্টি হবে। তাই তো, প্রথম বলয়ে কি বলছি শাকসবজি ও দুধ, তার পরের বলয়ে কি বলছি, তার পরের বলয়ে কি জ্বালানি কাঠ, তার পরের বলয়ে কি শস্য উৎপাদন করবে। তাই তো, যদি নাকি এই কন্ডিশন বা শর্তগুলো থাকে। ভন্তুনেনের মতে কৃষকদের কতটা লাভ বা মুনাফা হবে তা, নাম্বার 1, বাজারে পণ্যের বিক্রয় মূল্য, মানে কৃষিজাত পণ্য কি দামে বিক্রি করছে। 2, ফসলের উৎপাদন ব্যয়, মানে ফসল চাষ করতে তার কত খরচ হয়েছে। 3, দূরত্ব অনুযায়ী পরিবহন ব্যয়, মানে কত দূর থেকে কত টাকা খরচ করে বাজারে নিয়ে এলো। ঠিক আছে, এই তিনটি বিষয়ের উপর কৃষকের লাভ বা মুনাফা নির্ভর করবে। ঠিক আছে, আর এটাকে তিনি একটি সূত্রের আকারে প্রকাশ করেছেন যে পি ইজুকাল টু ভি মাইনাস ই প্লাস টি। এখানে পি মানে প্রফিট বা লাভ, ভি মানে হচ্ছে ভ্যালু, মানে কি বিক্রয় মূল্য, আর ই মানে হচ্ছে প্রোডাকশন এক্সপেন্সেস, মানে উৎপাদন ব্যয়, আর টি মানে হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট।
ঠিক আছে, মানে পরিবহন ব্যয়। তার মানে এই বিক্রয় মূল্য থেকে যদি উৎপাদন ব্যয় আর পরিবহন ব্যয় বাদ দেওয়া হয়, বিক্রয় মূল্য থেকে যা বিক্রি করলো সেই দামের থেকে যদি উৎপাদন ব্যয় ও পরিবহন ব্যয় বাদ দেওয়া হয় তবেই কি লাভের পরিমাণ পাওয়া যাবে। এই সূত্র অনুযায়ী যদি এই জ্বালানি কাঠ এবং খাদ্যশস্যের মধ্যে তুলনা করা যায়, তাহলে দেখা যাবে যে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে মানে চাহিদার কেন্দ্র থেকে জমির দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কৃষকের লাভের পরিমাণ তত কমবে। ঠিক আছে, কিভাবে দেখো তো, তিনি একটি ছকের সাহায্যে দেখিয়েছেন। কিরকম দেখো, দেখো যে জ্বালানি কাঠ আর এদিকে খাদ্যশস্য, ঠিক আছে, এখানে দেখো এই ডি মানে ডিস্টেন্স, ভি মানে বিক্রয় মূল্য, ই মানে প্রোডাকশন উৎপাদন ব্যয়, টি মানে ট্রান্সপোর্ট কস্ট বা পরিবহন ব্যয়, পি মানে প্রফিট বা লাভ। ঠিক আছে, দেখো তো দূরত্ব মনে করো জ্বালানি কাঠ 1/2 কিলোমিটার, মানে বাজার থেকে জমির দূরত্ব যদি 1/2 কিলোমিটার, যখন 1/2 কিলোমিটার, বিক্রয় মূল্য দেখো 200 টাকা। ঠিক আছে, কাঠের বিক্রয় মূল্য 200 টাকা, উৎপাদন খরচ 140 টাকা, আর পরিবহন ব্যয় হচ্ছে 10 টাকা, তাই তো। তাহলে এই দুটা প্লাস করি কত হয় 150, তাহলে মোট খরচ কত 150 টাকা, তো বিক্রয় মূল্য কত 200 টাকা, তাহলে প্রফিট কত 50 টাকা, তাই তো। এবার যদি জমি যদি 1 কিলোমিটার দূরে হয়, দেখো এবার জমি যেখানেই হোক না কেন, জমি যেখানেই হোক, দেখো যে এই বিক্রয় তো বাজারে বিক্রি করবো তো একই দূরে, মানে চাষিরা যত দূর থেকেই ফসল নিয়ে আসুক না কেন, কি সবার তো বিক্রয় মূল্য একই, তাহলে বিক্রয় মূল্য কি সবার 200 টাকা, তাই তো। আর উৎপাদন খরচ জমি যেখানেই হোক, অনেকটা দূরে হলেও উৎপাদন খরচ ওই শহরের পাশাপাশি করলে উৎপাদন খরচ যা হবে, শহর থেকে দূরে করলে উৎপাদন খরচ একই হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে উৎপাদন খরচটাও তাই, মানে জমি যত দূরেই থাক। ঠিক আছে, তাহলে খরচের কোনটা কম বেশি হবে, পরিবহন খরচটা কম বেশি হবে, তাই তো। তাহলে দেখো, তাহলে জমি যদি 1 কিলোমিটার দূরে হয়, তাহলে পরিবহন খরচ কত 20 টাকা, তাই তো। পরিবহন খরচ কত 20 টাকা, তাই তো। তাহলে মোট খরচ কত 140 প্লাস 20 কত 160 টাকা, আর উৎপাদন বিক্রয় মূল্য কত 200 টাকা, তার মানে লাভ কত 40 টাকা, তাই তো। তোমার দেখো দূরত্ব বাড়ছে, মানে দূরত্ব বাড়ছে, লাভের পরিমাণ কমছে। ঠিক একইভাবে দেখো যে যদি জমির দূরত্ব 2 কিলোমিটার হয়, তাহলে প্রফিট মাত্র 20 টাকা। ঠিক আছে, জমির দূরত্ব যদি 3 কিলোমিটার হয়, তাহলে দেখো কোনো প্রফিট নেই, কারণ এই বিক্রয় মূল্য যা, উৎপাদন খরচ এবং পরিবহন খরচ মিলে ঠিক তাই হচ্ছে। দেখো 140 টাকা উৎপাদন খরচ, পরিবহন খরচ 60 টাকা, তাই কত 200 টাকা, বিক্রয় মূল্য 200 টাকা, তার মানে কোনো লাভ নেই, তাই তো। কিসের ক্ষেত্রে, জ্বালানি কাঠের ক্ষেত্রে। এবার জমির দূরত্ব যদি 4 কিলোমিটার হয়, তাহলে দেখো কি লস হবে, তাই তো। সেক্ষেত্রে কি লস হবে, তাই কি না। কেন লস হবে, দেখো যে উৎপাদন খরচ 140 টাকা, পরিবহন খরচ কত 80 টাকা, কারণ 4 কিলোমিটার যাচ্ছে, তাই তো। তাহলে 140 টাকা উৎপাদন খরচ, পরিবহন খরচ 80 টাকা, তাহলে মোট খরচ কত 140 আর 80 কত 220 টাকা, কিন্তু বিক্রি করবে কত 200 টাকায়, তাই তো। লস হচ্ছে, তাই কি না। যদি 5 কিলোমিটার দূরে হয়, তাহলে কি আরো লস হবে, তাই তো। এবার দেখো, এবার খাদ্যশস্যের ক্ষেত্রে দেখো, তাহলে খাদ্যশস্যের ক্ষেত্রেও দেখো বিক্রয় মূল্যটা একই, তাই তো। কৃষকরা যে যেখান থেকেই ফসল নিয়ে আসুক একই দামে বিক্রি করবে, মানে একই ফসল একই দামে বিক্রি হবে, তাই তো। উৎপাদন খরচটাও একই, তাই তো। যে যেখানেই জমি থাক না কেন উৎপাদন খরচ এক হবে, তাই তো। পার্থক্য কি এক্ষেত্রেও কি পরিবহন খরচের পার্থক্য, তাই তো। তাহলে দেখো যদি এই খাদ্যশস্যের ক্ষেত্রে যদি জমির দূরত্ব দেখো, জমির দূরত্ব যদি 1/2 কিলোমিটার হয়, তাই তো। কোথা থেকে, কি চাহিদার কেন্দ্র বা বাজার থেকে যদি 1/2 কিলোমিটার হয়, তাহলে কত লাভ হচ্ছে দেখো। তাহলে দেখো বিক্রয় মূল্য 80 টাকা, বিক্রি করছে 80 টাকা, উৎপাদন খরচ 50 টাকা, আর ট্রান্সপোর্ট কস্ট 3 টাকা, তাহলে মোট খরচ কত 50 3 53 টাকা, তাই তো। বিক্রয় মূল্য কত 80 টাকা, লাভ কত 27 টাকা, তাই তো। ঠিক এইভাবেই দেখো যে জমির দূরত্ব যদি 1 কিলোমিটার হয়, তাহলে দেখো 1 কিলোমিটার হলে লাভ কত 24 টাকা। জমির দূরত্ব যদি 2 কিলোমিটার হয়, লাভ কত দেখো 18 টাকা, তাই তো। জমির দূরত্ব যদি 3 কিলোমিটার হয়, লাভ কত 12 টাকা, তাই তো। জমির দূরত্ব যদি 4 কিলোমিটার হয়, লাভ কত 6 টাকা, তাই তো। আর যদি 5 কিলোমিটার হয়, তাহলে এই লাভ মানে
বিক্রয় মূল্য আর খরচ, উৎপাদন খরচ ও পরিবহন খরচ মিলে দেখো একই হচ্ছে, 80 টাকা বিক্রয় মূল্য, উৎপাদন খরচ 50 টাকা, তাই তো, আর পরিবহন খরচ 30 টাকা, তাহলে 50, 30, 80, কোনো লাভ হচ্ছে না। ক্লিয়ার? তাহলে দেখো এবার জ্বালানি কাঠের ক্ষেত্রে দেখো যে যদি কোনো কৃষক জ্বালানি কাঠ চাষ করে লাভ করতে চায় তাহলে তার জমি কত হতে হবে? তার জমি এই 2 কিলোমিটার মানে বাজার থেকে 2 কিলোমিটার এর মধ্যেই অবস্থান করতে হবে, তবেই সে লাভ করতে পারবে। কারণ 2 কিলোমিটারের বেশি দূরে গেলে কি হবে? 3 কিলোমিটার গেলেই কি কোনো লাভ হচ্ছে না, 4 কিলোমিটার গেলে কি লস হচ্ছে। কিন্তু খাদ্যশস্যের ক্ষেত্রে দেখো, খাদ্যশস্যের ক্ষেত্রে দেখো যে চাহিদার কেন্দ্র থেকে বা বাজার থেকে 4 কিলোমিটার দূরে গেলেও 4 কিলোমিটার দূরে গেলেও দেখো কত, 6 টাকা লাভ হচ্ছে, তাই কি না? তার মানে খাদ্যশস্যের ক্ষেত্রে কি অনেকটাই, তাই কি না, চাহিদার কেন্দ্র থেকে অনেকটা দূরে জমি অবস্থান করলেও মুনাফা বা লাভ করা যায়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। ওকে, আর দেখো এর পরের ক্লাসে এই যে বলয়গুলো আছে, বলয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।